5ই জুলাই মানে যখন কেউ জানতো না তখনই কিন্তু আমরা আন্দোলন সূচনা করেছি। আজকে যে ওলামায়ে কেরামের কাছে ওলামায়ে কেরাম গোটা বাংলাদেশের মধ্যে তারা মাথা উঁচু করে দাঁড়াইতেছে, ওই যেই মোল্লার কারণে সিন্নি খাইলেন মোল্লা ছিলেন না, বুঝেন? এখন কি বা শেখায়ত করেন, বদনাম শুরু করছেন। আপনার কোথায় যে যেটা 3 তারিখ 4 তারিখ ফেসিসের সাথে বৈঠক করছে, কয় তারিখ? হ্যাঁ 3 তারিখ 4 তারিখ। ফেসিস গেছে কয় তারিখ? 5 তারিখ। আর ওলামায়ে কেরাম বৈঠক করছে ফেসিসের সাথে 3 তারিখ। কোথায় থাকতেন আপনারা বলেন? থাকতেন কোথায়? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ। আজকে বড় বড় কথা বলেন, আমাদেরকে ফেসিসের দালাল বানান, আমাদেরকে ফেসিসের দোসর বানান, অথচ 3-4 তারিখের বৈঠকের ছবিগুলি এখন আমাদের কাছে আছে, গোটা বাংলাদেশে ঘুরতেছে। আর আপনারা সেই মুখে আমাদেরকে ফেসিস বলেন, বলেন, বলতে থাকেন। আল্লাহ দেখতেছে। ফয়সালা মালিক কে? আল্লাহ উত্তম ফয়সালা মালিক, উত্তম ফয়সালা করবেন। যাই হোক, আমি ওলামায়ে কেরামকে বলবো, আমি সেই দিকে যাবো না, শুধু এতটুকু বলবো কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে এগুলো আমল করেন, আর কিচ্ছু না। আমার বয়ানের দরকার নেই। কিতাবুল বুয়ু পড়েন না আপনারা? ব্যবসা বাণিজ্য করি আমরা? কেউ করি না, অনেকেই করি না, করতে চাই না, ব্যবসা বাণিজ্য করি না। খেদমতের বয়ান পড়েন নাই? খেদমত করি আমরা? অনেকেই করি না। আমরা পারস্পরিক সাহায্যের কথা বলি, আমরা অনেকেই পারস্পরিক সাহায্য করি না। ইসলাম হুকুমতের বয়ান পড়ি, কিন্তু কোনোদিন ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করি না। আমার কথা হলো, আমার থেকে নতুন কিছু জানার দরকার নেই, শুধু কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে সেটা আমল করেন, যথেষ্ট। এরপর আসুন, বর্তমান পরিস্থিতি কি? পিয়ার নিয়ে আলোচনা চলতেছে, তবে আমি খুশি। এক সময় যারা প্রচলিত নির্বাচন কি হারাম মনে করত, এক সময় যারা প্রচলিত নির্বাচনকে হারাম মনে করত, এখন সেই প্রচলিত নির্বাচনকে তারা পিয়ারের কারণে, হালাল তো দূরের কথা, এইটাকে সুন্নত বানায় দিচ্ছে। এটা ভালো, এটা উন্নতি হয়েছে কমপক্ষে। একসময় নির্বাচনকে হারাম মনে করত, এখন পিয়ারকে তারা হারাম মনে করে। অথচ আল্লাহর বান্দা পিয়ার কি জিনিস জানিই না। সংখ্যা আনুপাতিক হারে নির্বাচন হবে। দেখেন, গোটা দুনিয়ার মধ্যে বিভিন্ন পদ্ধতিতে নির্বাচন চলছে। এর মধ্যে 170টা দেশে নির্বাচন হয়, তার মধ্যে 91টা দেশে পিয়ার সিস্টেম নির্বাচন হয়। পিয়ারের হাজারো পদ্ধতি আছে। আসলে মূল ব্যাখ্যাটা কোন জায়গায়? সংসদ যারা সদস্য হবে তাদের কাজটা কি, এইটা নির্ধারণ করার আগ পর্যন্ত সব জায়গায় গ্যাঞ্জাম লাগবে। স্থানীয় সরকারের কাজটা কি, যেমন চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মেয়র, মেম্বার, জেলা পরিষদের চেয়ারম্যান, এদের কাজটা কি? স্থানীয় পরিষদ এবং সংসদ, এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝলে পিয়ারে গিয়ে আপনার গ্যাঞ্জাম লাগবে। পিয়ারে গিয়ে কি লাগবে? ভেজাল লাগবে, গ্যাঞ্জাম লাগবে। আমরা মনে করি সংসদ সদস্যের মূল কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। আর স্থানীয় সরকারের কাজ হলো উন্নয়ন করা। এই রাস্তা লাগবে, ঘাট লাগবে, পোল লাগবে, ব্রিজ লাগবে, এটার কাজ হলো স্থানীয় সরকার, চেয়ারম্যান, মেম্বার, উপজেলার চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, কথাটা বুঝাতে পারিনি। এদের কাজ হলো স্থানীয় উন্নয়ন করা। আর এমপিদের কাজ হলো আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা। কোন জায়গায় আইন প্রয়োগ হচ্ছে না, কোন জায়গায় আইনের অবস্থাটা কি, কোন জায়গায় চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আইন শৃঙ্খলার খেলাপ হচ্ছে, সেক্রেটারিদের কাছে, সচিবদের কাছে প্রেশার ক্রিয়েট করবে, তারা দেশটাকে সুন্দর সুস্থ রাখার চেষ্টা করবে। এর জন্য দরকারটা কি? যোগ্যতা সম্পন্ন কিছু মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ যারা সদস্য হবে তাদের মধ্যে যোগ্যতা থাকা চাই। কি থাকা চাই? যদি যোগ্যতাই না থাকে তাহলে সে আইন প্রণয়ন করবে কিভাবে? যদি যোগ্যতাই না থাকে, তার সেক্রেটারি, যে সচিব, সে তো অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, তাকে প্রেশার ক্রিয়েট করবে কিভাবে? যৌক্তিক তার কাছে আলোচনা করবে কিভাবে?
এই জন্য আমরা মনে করি যে সংসদ সদস্যদের অনেক বেশি যোগ্যতার প্রয়োজন, জ্ঞানী হওয়ার প্রয়োজন। তার আইন প্রণয়ন করবে, দেশকে কীভাবে ডেভেলপ করবে, অন্য অন্য দেশের সাথে সম্পর্কটা কিভাবে রাখবে, কতটুকু রাখবে, কতটুকু বাদ দিবে, কথাটা বোঝাতে পারি নেই। গোটা বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা কী হবে, অর্থনীতি বাজেট করবে, অর্থনীতি কোথার থেকে আসবে সে ব্যাপারে তারা চিন্তা ভাবনা করবে। এটি হলো পার্লামেন্টের মেম্বারদের কাজ। এখন কি করবেন, যদি পিআর সিস্টেম নির্বাচন হয় তাহলে আদর্শ ভিত্তিক নির্বাচন হবে, মার্কা ভিত্তিক নির্বাচন হবে, সংসদ যৌথ হবে, সব আদর্শের মানুষ সংসদে যাবে, সব আদর্শের মানুষ প্রত্যেক আদর্শের কথা বক্তব্য তুলে ধরতে পারবে, প্রত্যেক আদর্শের মানুষ তাদের বক্তব্য তুলে ধরতে পারবে। যেমন হিন্দুরা বলবে আমাদের এই সমস্যা, খ্রিস্টানরা বলবে আমাদের এই সমস্যা। এখন বলতে পারেন হুজুর তাহলে হিন্দু খ্রিস্টানদের তো সংখ্যা বেড়ে যাবে, এটা আমরা ভুল বলতেছেন, এটা ভুল মেসেজ। বাংলাদেশে মোট সংখ্যালঘু পার্সেন্টেজ 7 বা 8, 92% মুসলমান। সংখ্যালঘুদের মধ্যে আবার হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমি কথাটা বোঝাতে পারিনি। যদিও ধরে নেন তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধ নির্বাচনও করে তাহলে তাদের সংখ্যায় কতটা সিট আসবে, বরং বর্তমান যে সংসদগুলো চলতেছিল তাতে কিন্তু সংখ্যালঘুদের সিট অনেক বেশি। কোনো সংসদে 18 জন, 20 জন, 25 জন। কিন্তু ওরা যদি সব ঐক্যবদ্ধভাবে খ্রিস্টান, বৌদ্ধ, নিগ্রো, পাহাড়ি সবাই মিলেও যদি নির্বাচন করে তারপরে এতগুলি সিট কোনোদিন পাওয়া সম্ভব না। আমি কথাটা বুঝতে পারছি, কোনোদিন পাওয়া সম্ভব না। অথচ বর্তমান প্রচলিত নিয়মে কিন্তু তাদের সিট অনেক বেশি। যারা ভুল মেসেজ দিচ্ছেন আমি বলবো 92% মুসলমান যদি এক হয়ে যায় তখন তাদের সিট থাকবে কত, 92%। ধরে নেন আজকে হোক কালকে হোক যদি মুসলমান বা ধর্মের ভিত্তিতে কি হয় নির্বাচন হয়, যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এক গ্রুপ আর মুসলিম ভিন্ন গ্রুপ, তাহলে মুসলমানদের ভোট পাবে কতজন আর ওদের ভোট পাবে কত, 7 বা 8%। সমস্যা কোথায়? তোমরা চিচ্ছ তোমরা 92%, আর তোমরা যদি 92% থাকো তাহলে কি কোনো অবস্থাতেই অন্য কোনো আদর্শ তোমাদের বিজয় লাভ করতে পারবে? অবশ্যই না। ভুল মেসেজ দিয়েন না। পিআর সিস্টেমে নির্বাচন এটা শুধু আমরা প্রথম দাবি করি নেই। 2008 সনের আমাদের ইস্তেহারের মধ্যে পিআরের কথা আমরা বলেছি। এই বক্তব্য শুধু আমাদের না, আপনারা দেখেছেন প্রধান বিচারপতি যিনি নির্বাচন কমিশন প্রধান ছিলেন আব্দুর রউফ সাহেব, তিনিও কিন্তু অনেক আগে পিআরের কথা বলেছেন। হাবিবুল আউয়াল সাহেব যিনি নির্বাচন কমিশন ইসির প্রধান ছিলেন, ইসি ছিলেন, তিনি কিন্তু পিআরের বক্তব্য দিয়েছেন। শুধু কি তাই, গোটা বাংলাদেশের যারা জ্ঞানী, যারা ফ্যাসিস্ট চায় না, যারা চায় না লুটপাট, যারা চায় না অত্যাচার অবিচার, তারাও কিন্তু পিআরের পক্ষে। পিআরের বিপক্ষে থাকবে না এটাই বলছি না, এইটাই বলছি না। বলতে পারেন হুজুর আমার সংসদ কে হবে আমি চিনব না, আমি যাকে ভোট দেবো তাকে আমি চিনব না। আসলে ব্যাপারটা হলো আপনাদের ভোট দেন মার্কায়, আপনাদের ব্যক্তিকে ভোট দেন না। যদিও আপনি ব্যক্তিকে ভোট দিতে চান তাহলে আপনি যাকে ভোট দিয়েছেন সে কি জিতবে এরকম কোনো গ্যারান্টি আছে? তাহলে সমস্যা কোথায়? আপনি যাকে ভোট দিয়েছেন সে যে জিতবে তো গ্যারান্টি নাই। তাহলে আপনার ভোটের বাইরে তো আপনি আরেকজন সদস্যকে মেনে নিয়েছিলেন। বুঝাতে পারিনি? আপনি ভোট দিয়েছেন এক মার্কায়, নির্বাচিত হয়েছে, তা আপনার লোক তো সে নির্বাচিত হয় নাই, তখন কি আপনি তাকে মানেন নাই? যদি আপনার প্রার্থী নির্বাচিত না হলেও যেই প্রার্থী জিতে তাকে মানতে পারেন তাহলে এখানে আপনার মানতে অসুবিধা কোথায়? আমি কথাটা বুঝাতে পারিনি। আমি তো এই কথা বলছি না আপনার নির্ধারণ হবে না, প্রার্থী একজন নির্ধারণ হবে। সে কে হবে? যে আদর্শবান, নীতিবান, চরিত্রবান, যার মধ্যে যোগ্যতা আছে। এখন যে সিস্টেমে নির্বাচন হচ্ছে তাতে অবস্থাটা কি হয়? চোর, ডাকাত, বদমাশ, লুটেরা, গুন্ডারা অবৈধ টাকার মাধ্যমে পেশি শক্তি ব্যবহার করে তারা নির্বাচিত হয়। তারা এলাকার মধ্যে সেই টাকা উঠাবার জন্য চাঁদা তুলে, লুট করে, খুন করে। জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল, বেলকুসি, সিরাজগঞ্জ। আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন।